সবাইকে আবার নমস্কার। লার্নিং স্টেপ 88 চ্যানেলে আবার সবকে স্বাগত। আমরা লাস্ট যে ভিডিও ছেড়েছিলাম সেটা প্রেজেন্ট টেন্স শেষ হয়ে গেছিলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্ভবত 3টে পার্ট হয়েছে। 3টে পার্টে প্রেজেন্ট টেন্সকে পুরো শেষ করা হয়েছে। লাস্টের পার্টে ট্রান্সলেট দেওয়া ছিল। ট্রান্সলেটগুলো যেভাবে করানো হয়েছিল সেভাবে করো। আর এটা মনে রাখবা যে ওখানে শেষ না, কিন্তু ঠিক আছে, নিজের থেকেও ট্রান্সলেট করো যে কোনো বইয়ের শেষে, ঠিক আছে, বাংলা পেপার দেখে, বাংলা কোনো লেখা দেখে সেখান থেকে ট্রান্সলেট করা শেখো। তবে এইখানে প্রথমে শুরু করছো, সেখানে একটা প্রবলেম হতে পারে যে তুমি সব যে সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকবে এমন তো কোনো গ্যারান্টি নেই না। তো পুরো যখন টেন্স শেখা হয়ে যাবে সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না যে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স থাকলেই যে ট্রান্সলেট করতে পারবে এমন না। সব টেন্স যখন শেখা হয়ে যাবে তোমরা সব ট্রান্সলেট করতে পারবা। আজকে আমরা যে টেন্সটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা প্রথমে শিখেছিলাম কি যে টেন্স কয় প্রকার কী কী। আর কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউয়াস মানে কোনো কিছু কন্টিনিউ হচ্ছে, মানে চলছে। টেন্স মানে কাল, টাইম জানি। প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যার বাংলা মানে হচ্ছে চলমান বর্তমান। চলমান বর্তমান বলতে কোনো কাজ বর্তমানকালে চলছে। ঠিক আছে, আমি ঘুমাচ্ছি, ঘুমানো ইংরেজি কি? স্লিপ। তার সঙ্গে যখন আইএনজি থাকবে স্লিপিং, সেটা কন্টিনিউয়াস টেন্স বোঝায়। কিন্তু তো অবশ্যই যে আইএনজি থাকলে সবসময় কন্টিনিউয়াস টেন্স হবে এটা কিন্তু না, তার আগে অবশ্যই বিভার থাকতে হবে, নাহলে সেটা আবার জেরান্ডে চলে যেতে পারে, পার্টিসিপেলে চলে যেতে পারে। এই জেরান্ড পার্টিসিপেল গিয়ে সেটা পরে শেখাবো, আগে টেন্স শিখে নি। ঠিক আছে, ভালো করে আমার সঙ্গে পড়ো, বোঝো, শেখো, সব বুঝে যাবো এ টু জেড। প্রেজেন্ট টেন্সটা কিন্তু ভালো করে শিখবা। আর সবথেকে বেশি খেয়াল করবা এই যে গঠন লেখা হচ্ছে না, সেই গঠনটা কী আছে, গঠনটা কিন্তু সবথেকে বেশি মনে রাখতে হবে। কারণ ভয়েস চেঞ্জ পুরো গঠনের উপর দাঁড়িয়ে। কারণ যদি গঠন মনে না থাকে, গড়বড় হয়, তাহলে ভয়েস চেঞ্জ করা যাবে না। সুতরাং এই জায়গাটায় ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আসছি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানকালে চলছে, কাজ বর্তমানকালে চলছে। যেমন সে বই পড়ছে। আচ্ছা, সে বই পড়ছে বলে কী বোঝাচ্ছি? সেই কাজটা বর্তমানে কাজে বোঝাচ্ছে তো। আর কী বোঝাচ্ছে? যে কাজটা চলছে, তাহলে সে পড়ছে, সেটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আর কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ সেটা পড়ছে মানে কি, এখনই তো পড়ছে না। তাহলে কোনো কাজ চলছে বোঝাবে বা কোনো ঘটনা ঘটছে বোঝাবে। এই দুটো টেন্স, দুটো ব্যাপার। এক, কোনো কাজ কী হচ্ছে? চলছে, বা কোনো ঘটনা ঘটছে। আরেকটা জিনিস যেটা মনে রাখা, সেটা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাতে। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখো। নিকট ভবিষ্যৎ বলতে নিয়ার ফিউচার বোঝায়। নিয়ার ফিউচার মানে কি? এই যে এটা না, এটার মানে হচ্ছে তোমার নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার মানে বুঝিয়ে দিচ্ছি কী ব্যাপার। রিসেন্ট কোনো কাজ তুমি করতে যাওয়া, ঠিক আছে, ধরো তোমার বাবা তোমাকে টাকা দিল বাজারে যাওয়ার জন্য, তুমি বাজারে যাচ্ছ, সব কিছু গোছগাছ করছো, তা তুমি কিন্তু এখনও যাওনি, যাবো। বাবা হঠাৎ করে, কিরে গেলি এখনও বাজারে? তখন বাবাকে কী বলো? এই তো যাচ্ছি। তাহলে এই যে এই তো যাচ্ছি কোন টেন্সে পড়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সেন্সটা বোঝো, তুমি কিন্তু এখনও যাওনি, যাবা। তাহলে যাবা, তাহলে কী হবে? এখনও কাজটা হয়নি, হবে, তাহলে ফিউচার। তো এই ফিউচারটা কি? কাজটা এক্ষুনি ঘটবে, সেই জন্য বলছে এটা কি? নিয়ার ফিউচার। তাহলে নিয়ার ফিউচার বোঝা গেল। নিয়ার ফিউচার হচ্ছে কোনো কাজ একটু পরেই ঘটবে, টাইম অফ ফ্র্যাকশন খুবই কম, মানে টাইমের ডিফারেন্স খুব কম। এখন যদি আমার বাবাকে আমি বলেই তো যাচ্ছি, মানে ব্যাগ নিয়ে হাঁটা দেওয়া শুরু করলাম, টাইমের গ্যাপটা কি? খুবই কম। সেটাকে বলছে কি? নিকট ভবিষ্যৎ বোঝাতে কী হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা কিন্তু মাথায় রাখার জিনিস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানকালে চলছে বা কোনো ঘটনা বর্তমানকালে ঘটছে। আরেকটা অপশান কী আছে? নিকট ভবিষ্যৎ বোঝাতে। বোঝা গেল? তাকে কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, খুব ভালো কথা, বুঝেও গেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কাকে বলে? কোনো কাজ বর্তমানকালে চলছে, কোনো ঘটনা বর্তমানকালে ঘটছে। অথবা আরেকটা কি বললাম পয়েন্ট, সেটা হচ্ছে কি? নিয়ার
ফিউচার মানে নিকট ভবিষ্যৎ ক্লিয়ার? আচ্ছা, তাহলে নিয়ার ফিউচার বোঝাতে কী হবে? নিয়ার ফিউচার বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এইটুকু জায়গা কিন্তু ক্লিয়ার করতে হবে। ব্যাস, ডেফিনেশন ক্লিয়ার। এবার গঠনে আসো। গঠনে কি বলছে দেখো, কিছু কিছু জিনিস কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারে কিছু কিছু জিনিস কমন, সাবজেক্ট কমন, অবজেক্ট কমন থাকবেই। আর প্রিন্সিপাল ভার্ব এটুকু যদি নিই, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, তাই তো? যারা এটা বুঝতে পারছো না যে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বলছি, তারা আগের ভিডিও দেখো, ঠিক আছে? আগের ভিডিও দেখো, ওখানে ডিটেলস বলে দেওয়া আছে যে কি না সব কিছু। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বুঝতে পারলাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো টেন্স আছে, যেমন কেউ উদাহরণ দিয়ে বললো আমি ফুটবল খেলছি, তাই না? আমি ফুটবল খেলছি মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি ফুটবল খেলছি, এটা বাংলায় লেখা আছে। এটাকে যখন তুমি ইংলিশে ট্রান্সলেট করতে যাবা, তখন কী করতে হবে? তোমাকে একটা গঠন স্ট্রাকচার ফলো করতে হবে, গঠন ফলো করতে হবে। সেই গঠনটা কি? সাবজেক্ট বসবে প্রথমে, আচ্ছা, তারপরে একটা বিভার্ব বসবে। বি মানে হচ্ছে বিভার্ব। বিভার্ব কী কী? হয় অ্যাম বসবে, নয় ইজ বসবে, নয় আর বসবে। বোঝা গেল? তাহলে সাবজেক্ট বসে গেল, বিভার্বের মধ্যে বিটা কিন্তু বসাবো না, বিভার্বের মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। অ্যাম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, বসে গেল যে কোনো একটা বিভার্ব। বিভার্বটা কী অনুযায়ী বসবে? সাবজেক্ট অনুযায়ী বসবে, সব বলে দেবো। তারপর কী বসবে? প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি বসবে, আর তারপরে অবজেক্ট বসবে। এটা হচ্ছে গঠন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস PV1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট গঠন হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট প্রথমে বসাবো, তারপর বিভার্বের মধ্যে যে কোনো একটা অ্যামিজার, সাবজেক্ট প্রেজেন্ট টেন্সের বিভার্ব অ্যামিজার, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের বিভার্ব অ্যামিজারের মধ্যে একটা বসাতে হবে। তারপর কি বসাতে হবে? প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। কেন? কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস বসালে সবসময় মনে রাখতে হবে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তুমি যদি কোনো সেন্স কন্টিনিউয়াস বোঝাচ্ছে আর সেই টেন্সের সঙ্গে তুমি যদি প্রিন্সিপাল ভার্বের সঙ্গে সেই সেন্টেন্সের আইএনজি যুক্ত না করো, তাহলে তোমার সেন্টেন্স ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার গঠন মুখস্থ। গঠন কিন্তু বারবার বলছি গঠন কিন্তু একদম ঠোঁটের গোড়ায় রাখতে হবে আর মাইন্ডে রাখতে হবে। এই করতে করতে দেখো তোমার পুরো গঠন মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? মুখস্থ বলতে কি, বুঝতে শিখবা। এরপরে আমি যখন শর্টে বোঝাবো না, দেখবো কত তাড়াতাড়ি মনে হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে আমি এটা বুঝতে পারলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডেফিনেশন বুঝতে পারলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কী বোঝা গেলাম, গঠনও বুঝলাম। ঠিক আছে, তাহলে একটা ট্রান্সলেট করি কীরকম। আচ্ছা, এখানে তোমাদের এম, ইজ, আর এটা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? ক্লিয়ার কীরকম? মানে এম কার সাথে বসবে, ইজ কার সঙ্গে বসবে, আর কার সাথে বসবে, এই জিনিসটা কিন্তু তোমাকে কী করতে হবে? ক্লিয়ার করতে হবে। তুমি প্রথম হচ্ছে এম নিয়ে আসো। এম হচ্ছে এমন একটা বিভার্ব, সেটা শুধু আয়ের সঙ্গেই বসে, শত টাকা দিলেও অন্য কারোর সঙ্গে বসানো যাবে না, ঠিক আছে? তাহলে কি? এম সবসময় আয়ের সাথে বসে। আচ্ছা, তারপর কি বসাবো? তারপরে ইজ বসাবো। আচ্ছা, ইজ কার সঙ্গে বসে? ইজ খালি ওখানে ছোট্ট করে একটা কথা মনে রাখবা, থার্ড পার্সন সিঙ্গুলার বোঝাতে। এখানে কী প্রত্যেকটা স্টেপে যেন কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে, ঠিক আছে? তাহলে এম আয়ের সাথে বসে, এটুকু ক্লিয়ার, ঠিক আছে? আর ইজ কার সঙ্গে বসবে? থার্ড পার্সন সিঙ্গুলার বোঝাতে। তোমাদের পার্সন পড়িয়েছি, কারণ যদি পার্সন পড়তে অসুবিধা হয় তোমরা চলে যাও সোজা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পার্সন সম্পর্কে বলা আছে। পার্সন মানে ব্যক্তি, বাংলা ব্যাকরণে যাকে ব্যক্তি বা পুরুষ বলে, ইংলিশ গ্রামারে তাকে পার্সন বলে। পার্সন কয় প্রকার, কী কী সব বলে দেওয়া আছে। তোমার খালি যেতে হবে প্লে লিস্টে যাও, গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে প্রথম ভিডিও সেখানে বলে দেওয়া আছে। আর থার্ড পার্সন, তাহলে ইজটা কার সঙ্গে বসে? থার্ড পার্সন সিঙ্গুলার, এটা খেয়াল রাখতে হবে, সিঙ্গুলার, প্লুরালের সঙ্গে কিন্তু বসবে না, ঠিক আছে? এবার চলে আসবো আর। আর কার সঙ্গে বসে? ইউ এর সঙ্গে বসে। আর কার সঙ্গে বসে? অনেক বলা যায়, ইউ এর সঙ্গে বসে। এত কিছু লিখবো না, খালি ইউটা এর জন্য কি, কারণ ইউটা স্পেশাল। ইউ
দেখো ইউ কিন্তু সিঙ্গুলারও বোঝায়, মানে একজনকে বোঝায়, আর ইউ মানে অনেকে বোঝায়। যেমন ইউ আর এ গুড বয়, GOOD, গুড বয়। তাহলে দেখো বয় কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে। বয়, ইউ আর এ গুড বয় মানে তুমি একজন ভালো ছেলে, কাকে বোঝাচ্ছে? এখানে একজনই তো বোঝাচ্ছে না। তারপরে ইউ অল আর স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস বলে ছাত্র কাদের বোঝাচ্ছে? ইউ মানে তোমরা, তোমরা সবাই ছাত্র। তোমরা বলতে কি অনেককে বোঝাচ্ছে। এখানে এতটুকু লেখা আসছে কিনা জানি না, তবু আমি মুখে বলে দিচ্ছি। ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড বয় মানে তুমি একজন ভালো ছেলে, আর ইউ অল আর স্টুডেন্টস। দেখো এখানে ইউ অল আর স্টুডেন্টস কাকে বোঝাচ্ছে? ইউকে বোঝাচ্ছে। ইউ মানে অনেকজনকে বোঝাচ্ছে। তার মানে আমি ইউটা এর জন্য লিখলাম কারণ ইউ দিয়ে সিঙ্গুলার একজনকে বোঝায়, আবার অনেকজনকেও বোঝায়। ঠিক আছে, যাই হোক, তাহলে তোমাকে কী বুঝতে হবে যে ইউ বোঝাবে আর ইউ এর সঙ্গে বসবে, এগুলো মনে রাখো। ইজ আর কার সঙ্গে বসবে? বহু বচন বোঝাবে, মানে প্লুরাল নাম্বার বোঝাবে, প্লুরাল নাম্বার। ঠিক আছে, বাংলা কি? বহু বচন। ক্লিয়ার? এম শুধু আয়ের সাথে বসবে। ইজ থার্ড পারসন সিঙ্গুলার, রাম, শ্যাম, যদু, মধু, রতন, যাই হোক এদের সঙ্গে বসবে। আর কার সাথে বসবে? ইউ এর সঙ্গে বসবে, আর প্লুরাল নাম্বার বহু বচন বোঝাতে বসবে। দেখো প্রত্যেকটা কোনো জায়গা কিন্তু কোনো মানে গ্যাপ নেই যে কোনো জায়গাটা আমি লাইন জাম্প করে আসছি, কেউ বুঝতে পারবে না, এরকম কোনো পয়েন্ট নেই। প্রত্যেক পয়েন্ট পর ডিটেলস আলোচনা করা হয়েছে। এই সাবজেক্টে দেখো, এখানে গিয়ে সাবজেক্ট তো আমরা জানি কীভাবে পেতে হয়। সাবজেক্ট হচ্ছে ওই যে ভার্বকে কে বা কী দিয়ে কোশ্চেন করলে উত্তর পাবো, সেটা সাবজেক্ট। আর আচ্ছা ভার্ব কীভাবে পাবো? প্রথমে একটা সেন্টেন্স পড়বো, যেখানে কাজ করা যে ওয়ার্ডটা দিয়ে বোঝাবে সেটা ভার্ব পেয়ে যাবো, তাই না? এগুলো শিখেছি। যাদের এগুলো সমস্যা হচ্ছে, মানে বেসিক বলছি, তারা মানে ভিডিওতে চলে যাও। লার্নিং স্টেপ 88 চ্যানেল, ইউটিউবে অপশান আছে লার্নিং স্টেপ 88। আচ্ছা এখানে একটু বলে দিই, LEARNING, লার্নিং স্টেপ 88 চ্যানেল। এখানে দেখো, এখানে খোঁজার সহজের জন্য আমি এখানে যে ইমেজ দেওয়া আছে সেখানে আমার মাইসেলফ, ঠিক আছে, আমার নিজের ছবি দেওয়া আছে, যাতে করে তোমরা কি সহজে খুঁজে বের করতে পারো। যে আমি আমার ছবি দিয়ে রেখেছি এর জন্য চ্যানেলে, যাতে সবাইকে সহজে খুঁজে বের করতে পারে। ঠিক আছে, কোনো এডিটিং ফেডিটিং নেই, শুধু সিম্পলি আমার ছবি দেওয়া আছে। যাই হোক, এর ব্যবহার শিখতে পারলাম। আয়ের সঙ্গে বসে ইজ থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন কি জানি, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কে বসে? আই আর উই। সেকেন্ড পার্সনে ইউ বসে, আর থার্ড পার্সন বাকি সব। তাহলে বাকি সব থার্ড পার্সনের মধ্যে এক বচনও বোঝায়, আবার বহু বচনও বোঝায়, মানে যেটা ইংলিশে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, তাই তো? সেখানে যদি ইজটা কার সঙ্গে বসে? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার, এটা কিন্তু মনে রাখতে হবে। আর আর কার সাথে বসে? ইউ এর সাথে বসে। ইউ আর বহু বচন, ব্যাস এইটুকুই। এগুলো কিন্তু একদম মাথায় একদম সাজিয়ে রাখতে হবে, যেন তৎক্ষণাৎ বেরোয়। যাই হোক, এটুকু মুছে দিচ্ছি, নাহলে আমি ট্রান্সলেট করতে পারবো না। গঠন বোঝা গেল? ঠিক আছে, এবার আমি এটা ট্রান্সলেট করি। যেমন ওই যে সোজা একদম, আমি খাচ্ছি, রাম খাচ্ছে, 3 নম্বর, সে ঘুমাচ্ছে। দেখো আমি একদম একদম সিম্পল একটা ছোট সেন্টেন্সের দিকগুলো এর জন্য দিয়েছি, কীভাবে করবো সেগুলো যাতে ছোটো থেকে শুরু করবো, আস্তে আস্তে বাড়াবো। ঠিক আছে,
এর জন্য ছোটো দিয়েছি, নাহলে আমি এত বড় একটা সেন্টেন্সে ট্রান্সলেট করে দিতে পারতাম। বড় শিখবো আস্তে আস্তে। দেখো, আমি খাচ্ছি, আমার প্রথম কাজ ভার্ব খুঁজে বের করা। কী খুঁজে বের করা? আমার প্রথমই কাজ ভার্ব খুঁজে বের করা। আর আমি ভার্ব খুঁজে পেতে, আমি ভার্ব মানে জানি কাজ করা বোঝায়। আমি যদি প্রথম সেন্টেন্স পড়ি তাহলে কিন্তু কোনটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে এটুকু ক্লিয়ার বুঝতে পারবো। আমি খাচ্ছি, কাজ করা বোঝাচ্ছে। খাওয়া ইংরেজি কী বলো তো? খাওয়া ইংরেজি হচ্ছে ইট। এটা হচ্ছে ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এবার আমরা সাবজেক্ট পেতে গেলে কী করেছিলাম? কে দিয়ে কোশ্চেন করবো, বা কী দিয়ে কোশ্চেন করবো, বা কারা দিয়ে কোশ্চেন করবো। এটা দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় ম্যাক্সিমাম 95% এটা দিয়ে সাবজেক্ট উত্তর পাওয়া যায়। আচ্ছা, ইট মানে খায়, কে খায়? আমি। সাবজেক্ট পাওয়া গেলো কি না? সাবজেক্ট পাওয়া গেলো, প্রিন্সিপাল ভার্ব পাওয়া গেলো। তারপর আর কিছু নেই, দরকার নেই আমার। তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট কে আছে? আই। এবার বিভার্ব অ্যামিজারের মধ্যে আয়ের সঙ্গে কী বসবে? একটু আগে শেখালাম নিচে, যে মুছে দিলাম যে জায়গায় কী লেখা ছিল, এম। ঠিক আছে, তাহলে আমার এইটুকু হয়ে গেল, এইটুকু হয়ে গেল। এবার কি বলেছে? প্রিন্সিপাল ভার্ব বসাবো এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কী ছিল? ইট, খাওয়া, ইএটি, ইট। ঠিক আছে, তার সঙ্গে কী হবে? আইএনজি, আই এম ইটিং। বাস, ট্রান্সলেট শিখে গেল। এবার যখন বড় সেন্টেন্স দেবে সেটাকে আরও বড় করে করতে হবে। এটা ছোট আছে, ছোট করে করেছি, যাই হোক। এরপরে সেন্টেন্সটা কীভাবে ট্রান্সলেট করবো সেটা দেখো। রাম খাচ্ছে, তাহলে খাওয়া ইংরেজি কি? ইট। এটা ভার্ব পেয়ে গেলাম, ইট। সাবজেক্টকে রাম, তাহলে এবার গঠন মিলিয়ে বসাই। প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট কে আছে? রাম। এরপরে বিভাগ এম বসবে না ইস বসবে না আর বসবে? রামের সঙ্গে তো এম বসবে না, রামের সঙ্গে আর বসবে। আর বলছে কি? ইউ আর বহু বচন বোঝায়, এখানে ইউ নেই আর রাম অনেকগুলো বোঝাচ্ছে না, তাহলে এটাও হবে না। ইজ বসবে, কারণ রামটা থার্ড পার্সন, এটুকু তো ক্লিয়ার। কেন থার্ড পার্সন রাম? কারণ আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি যা আছে সব থার্ড পার্সনের মধ্যে, তাহলে রাম বাকি সবের মধ্যে পড়ে। এগুলো আবার বলছে কিন্তু, এইসবগুলো যাদেরকে অসুবিধা হচ্ছে বুঝতে, যারা মনে করছে যে বুঝতে পারছে না, তারা পিছনের ভিডিও যাও, পিছনে ব্যাকে একের পর এক ভিডিও সিকোয়েন্স দেওয়া আছে। প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে সব ভিডিও সিকোয়েন্স দেওয়া আছে, পরপর ভিডিও দেখো, একটা জিনিসও তোমাদের ছুটবে না। আর একদম ভালো কোয়ালিটি ইংলিশ শিখতে পারবা, যে গ্রামার থ্রু একদম পিওর ইংলিশ, সেটা শিখতে পারবা। যাই হোক, রাম। এবার রামের সঙ্গে কী বসবে? ইজ বসবে। তাহলে আমার সাবজেক্ট বসে গেল। আমি কিন্তু গঠন সবসময় গঠন স্ট্রাকচার ফলো করব। গঠন স্ট্রাকচার ফলো করতে করতে শিখে যাওয়া, এটাই মেন। একদম যা শিখছো পিওর ইংলিশ শিখছো, ঠিক আছে। এরপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে কী করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কী ছিল? ইট। তার সঙ্গে কী করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? আমি ভাত খাচ্ছি ইংরেজি কি? আই অ্যাম ইটিং। রাম খাচ্ছে ইংরেজি রাম ইজ ইটিং। এবার সে ঘুমাচ্ছে, ঘুমানো ইংরেজি কি? স্লিপ, SLEEP, স্লিপ। তাই তো? স্লিপ মানে যদি ঘুমানো হয়, এখানে কে ঘুমাচ্ছে? সে। সে ইংরেজি কি? হি। হির সঙ্গে কী বসবে? ইজ। দেখো, এম তো বসবেই না, আর বসবে না, কারণ হি একজনকে বোঝাচ্ছে আর এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কী হবে? ইজ বসবে। ঘুমানো জায়গায় কি? স্লিপ, SLEEP। যেহেতু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, ভিভার্ব আছে, তার সঙ্গে কী হয়ে যাবে? আইএনজি। কারণ আমরা শিখেছি প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক এভাবে ট্রান্সলেট করো, সব শিখে যাবো। কোনো ইংরেজি কোনো কঠিন জিনিস না, বিশ্বাস রাখো আমার উপর, ঠিক আছে? তোমরা সব শিখে যাবো। এবার একটা বড় ট্রান্সলেট করি। বড় ট্রান্সলেট বলতে তারা মাঠে খেলছে। এখানে একটু থামো, ভিডিও পজ করো এবং সেন্টেন্সটা পড়ো। তারা মাঠে খেলছে, বর্তমানকালের কোনো কাজ চলছে বোঝাচ্ছে নিশ্চয়ই। তারা খেলছে মানে খেলাটা রানিং আছে, চলছে খেলাটা।
তো বর্তমানকালে কোনো কাজ চলছে, রানিং চলছে, সেটাকে বোঝাচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখনই আমরা বলবো সঙ্গে সঙ্গে আমার কী কী হবে, গঠন স্ট্রাকচারটা, গঠনটা সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে। কী গঠন? সাবজেক্ট প্লাস অ্যামিজার, যে কোনো একটা, প্লাস প্রিন্সিপাল ভার্ব, তার সঙ্গে আইএনজি। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি হয়। এটা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, যখন পাস্ট কন্টিনিউয়াস শিখবো সেখানেও দেখবো একই জিনিস। ফিউচার কন্টিনিউয়াস শিখবো, আর ফিউচার কন্টিনিউয়াসে একই জিনিস। আর ফিউচার কন্টিনিউয়াসের ইউজ রেয়ার, খুব কম হয় না, ঠিক আছে, ম্যাক্স হয় না, একদম মিনিমাম। যাই হোক, তারা মাঠে খেলছে, আমার সঙ্গে ট্রান্সলেট করো, ঠিক আমি যেভাবে বলছি সেইভাবে করো, দেখবো ইংরেজি কত সোজা হয়ে যাবে তোমাদের কাছে। আচ্ছা, এখানে কাজ করা বোঝাচ্ছে কোনটা দিয়ে? খেলছে। খেলা ইংরেজি কি? প্লে। পাশে লেখো। যাক, প্রিন্সিপাল ভার্ব পেয়ে গেছে। আচ্ছা, কে খেলছে বা কারা খেলছে? এই যে আমি কারা এর জন্যই দিয়েছিলাম, কারণ কে খেলছে দিলে দেখো তারা, কারা খেলছে তারা, তাহলে তারা ইংরেজি কি? তারা হচ্ছে সাবজেক্ট হয়ে গেল, এটা প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। কোথায় খেলছে? মাঠে। এটা কিন্তু অবজেক্ট না। আমার অবজেক্ট খোঁজার নিয়ম হচ্ছে ভার্বকে কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে? তারা মাঠে খেলছে, কি খেলছে কিন্তু আমাকে বলে দেয়নি। আমি যদি কী খেলছে দিয়ে ওখানে ফুটবল দেওয়া থাকতো, এখানে যদি ফুটবল দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি অবজেক্ট পেয়ে যেতাম, কী খেলছে? ফুটবল খেলছে। কিন্তু এখানে কোথায় খেলছে? মাঠে খেলছে, এটা কিন্তু অবজেক্ট না, এটা আদার্সের মধ্যে পড়ে যায়। তাহলে আমি কি করব? প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্টকে দে। দে মানে কি? তাহারা, তাহলে অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে এখানে অ্যাম বসবে না, ইজ বসবে না। ইজ কেন বসবে না? কারণ থার্ড পার্সন সিঙ্গুলারে বোঝায়, এটা তো সিঙ্গুলার না, এটা থার্ড পার্সন। দেটা থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার না, সেটা হচ্ছে প্লুরাল, বহু বচন বোঝাচ্ছে। তাহলে এটা কি বলেছিলাম আমি? আর এর ব্যবহারে কী লিখেছিলাম? যে ইউ আর ইউ এর সঙ্গে আর বসে, আর বাকি বহু বচন বোঝাতে। তাহলে দে মানে তাহারা, তাদের সঙ্গে কী বসবে? আর। দে আর। এবার সাবজেক্ট বসিয়ে দিয়েছি দে, আর বসিয়ে দিয়েছি বি ভার্ব। এবার আমার প্রথম পরের কাজ কি? প্রিন্সিপাল ভার্ব বসাবো, তার সঙ্গে আইএনজি যুক্ত করবো। প্রিন্সিপাল ভার্ব কী ছিল? প্লে। তার সঙ্গে কী হয়ে যাবে? আইএনজি। দে আর প্লেয়িং মানে তারা মাঠে, তারা খেলছে। দে আর প্লেয়িংয়ের মানে হয়ে গেল তারা খেলছে। কোথায় খেলছে? মাঠে। মাঠে ইংরেজি কি? ইন দ্য ফিল্ড। ফিল্ড মানে মাঠ, আর মাঠের মধ্যে খেলছে, এর জন্য ইন দ্য ফিল্ড। এগুলো কখন বসাবো? যখন সে প্রিপোজিশন পড়াবো, দ্য আর্টিকেলে ব্যবহার করাবো, সব করাবো, এ টু জেড সব করাবো, খালি ধৈর্য রাখো। দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। এটা ট্রান্সলেট হয়ে গেল, বোঝা গেল? পরে আরেকটা সেন্টেন্স খেলি। তারা মাঠে ফুটবল খেলছে। বুঝে গেল? দেখো, ঠিক আমি যেভাবে শিখিয়েছি সেভাবে শেখো। প্রথমেই ভার্ব খুঁজে বের করো। তারা মাঠে ফুটবল খেলছে, আচ্ছা ভার্ব পেয়ে গেলাম। খেলা ইংরেজি কি? প্লে। এখানে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, খেলছে মানে প্লে কেন? প্লে মানে তো খেলা করা। এখানে হচ্ছে খেলা করা মেন ভার্ব। এবার আমি যখন সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বসাবো তখন সেন্স চলে আসবে কি? খেলছে। তাহলে খেলা ইংরেজি কি? মেন ভার্ব। সবসময় মেন ভার্ব ধরতে হবে, তার সঙ্গে এস হবে, ইএস হবে, আইএনজি হবে, সেটা পরে স্ট্রাকচার অনুযায়ী হবে, কিন্তু মেন ভার্ব তোমাকে ধরতে হবে। খেলা ইংরেজি কি? প্লে। আচ্ছা, কারা খেলছে? তারা। তাহলে এটা হয়ে গেল কি? সাবজেক্ট। কী খেলছে? অবজেক্ট যদি পাই তাহলে এটা হচ্ছে ফুটবল, এটা অবজেক্ট পেয়ে গেলাম। কোথায় খেলছে? মাঠে, এটা আদার্সের ভিতরে। আমার সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই দরকার, বাকি কিছু দরকার নেই। তাহলে তারা ইংরেজি কি? দে। তার সঙ্গে কী বসবে? আর। সাবজেক্ট বসিয়ে দিলাম, বি ভার্ব বসিয়ে দিলাম। এরপর কী বসবে? প্রিন্সিপাল ভার্ব বসবে, তার সঙ্গে আইএনজি। প্রিন্সিপাল ভার্ব কী ছিল? প্লে, তার সঙ্গে আইএনজি, প্লেয়িং। এবার কী বসবে? অবজেক্ট। অবজেক্ট কী ছিল? ফুটবল। হয়ে গেল। দে আর প্লেয়িং ফুটবল, তারা খেলছে ফুটবল। কোথায়? মাঠে। এটুকু বাকি রয়ে গেল, তাহলে কী হয়ে যাবে? ইন দ্য ফিল্ড। বোঝা গেল? ঠিক যেইভাবে বোঝানো হচ্ছে ঠিকভাবে বোঝো। ইংরেজি সব থেকে সোজা। একদিন তোমাদের মানতে হবে এবং আমার সঙ্গে তোমাদের
বিশ্বাসও করতে হবে। একদিন যখন আমি বলবো যে না সত্যি ইংরেজি সোজা, তোমরা কিন্তু মানতে বাধ্য হবে, কিন্তু সেই সময় পর্যন্ত আমার সঙ্গে চলতে হবে তোমাদের, ঠিক আছে? আর এই চ্যানেলকে আগে নিয়ে যেতে হবে। তোমাদের এটা নৈতিক দায়িত্ব যে এই ভিডিও সবার কাছে পৌঁছানো উচিত। সবাই এই ভিডিওটাকে যেন মানে হাতে পেয়ে মনে হয় যে না নতুন কিছু, নতুন বলতে কি মানে কিছু একটা শেখার উপকরণ পেলাম, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? নৈতিকতা তো মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে না। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। অ্যানিম্যাল মানে শুধু পশুই না, ঠিক আছে, জীবও হয়। তাহলে মানুষ সামাজিক জীব, কিন্তু সামাজিক অনেক কর্তব্য মানুষের আছে। যাই হোক, এটাও একটা তার মধ্যে পড়ে যে মানুষের কাছে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া, আর এটা তোমাদের দায়িত্ব। আবারও একবার তোমাদের বলছি, প্লে লিস্টে যাও চ্যানেলের, লার্নিং স্টেপ 88। চ্যানেল খুঁজে পাওয়ার জন্য সহজ আমার ছবি দেওয়া আছে আইকনে, যাতে সহজে খুঁজে বের করো। লার্নিং স্টেপ 88 প্লে লিস্টে যাও, পরপর ভিডিও দেওয়া আছে, পরপর ভিডিও পড়ো, স্টেপ বাই স্টেপ দেখো, কোনো জাম্পিং নেই, একদম ডিটেলস ছোট থেকে ছোট জিনিস আলোচনা করে দেওয়া আছে শেখার জন্য, যাতে করে সহজে শিখতে পারো, ঠিক আছে? বাকি সব ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত, গুড নাইট।